গ্রামের মেলা। সন্ধ্যা নেমে এসেছে, আর সেই সঙ্গে চারদিক আলোকিত করে জ্বলে উঠেছে ঝিকিমিকি রঙিন বাতিগুলো। নাগরদোলা ঘুরছে, ফুচকার দোকানে ভিড়, বাঁশির শব্দ ভেসে আসছে দূর থেকে। ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে মাটির খেলনা, প্লাস্টিকের পিস্তল আর রঙিন বেলুন নিয়ে। সেই মেলাতে হাঁটছিল ছোট্ট সুমি, তার প্রিয় মামার হাত ধরে। ক্লাস 1-এ পড়ে, বয়স বড়জোর 6 কি 7। শহরের মেয়ে হলেও গ্রামে এসে মেলাটাকে ঘিরে যেন এক অদ্ভুত উত্তেজনায় টকবক করছে সে। মামা, ওইটা দেখো, ওখানে পুতুল। সুমি হঠাৎ চেঁচিয়ে ওঠে। একটা স্টলে সারি সারি পুতুল সাজানো, এক একটা এক এক রকম। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ কথা বলছে। আধুনিক মেকানিক্যাল খেলনা। কিন্তু সুমির দৃষ্টি আটকে যায় একেবারে কোণার একটা পুতুলে, বাকিগুলোর চেয়ে আলাদা। বেশ পুরনো ধরনের, কিন্তু অদ্ভুত রকম টান আছে ওটার দিকে। পুতুলটির লম্বা স্বর্ণকেশী চুল, সাদা পোশাক আর খুবই ফ্যাকাশে রং। তার চোখ দুটো যেন জীবন্ত, ঠান্ডা, স্থির আর কেমন যেন গভীরভাবে তাকিয়ে আছে। মামা, আমি এইটাই নিব, সুমি জোরাজুরি করে। এইটা? আরে ওটা তো পুরান টাইপের পুতুল, এর থেকে ভালো ওইটা দেখ, গানে গানে নাচে। মামা বোঝানোর চেষ্টা করে, কিন্তু না, সুমি অন্য কিছুতে মনই বসাতে পারছে না। সে কেঁদে ফেলে। অগত্যে মামা পুতুলটা কিনে দেয়। পুতুলটা হাতে পেয়ে সুমি অদ্ভুত খুশি হয়, কিন্তু আশেপাশের দোকানদার আর দর্শনার্থীরা চুপ করে তাকিয়েছিল পুতুলটা হাতে নেওয়ার সময়। একজন তো ফিসফিস করে বলেছিল, ওইটা এখনো বিক্রি হয়নি, আজ 2 বছর ধরে এখানে ছিল। তবে কথাগুলো মামা শুনতে পাননি, আর সুমি মনেই রাখেনি। রাতের ট্রেনে তারা শহরে ফিরে আসে। সুমির মা পুতুলটা দেখে কিছুটা অবাক হন। পুতুলটার মধ্যে যেন একটা অস্বস্তিকর ব্যাপার আছে। চোখ দুটো এতটাই বাস্তব, যেন কারোর দৃষ্টি আটকে গেছে ভিতরে। এইটা কিনলি কেন মা? অন্য অনেক সুন্দর পুতুল ছিল না? মা জিজ্ঞেস করেন। এইটাই আমাকে ডেকেছিল মা, সুমি চুপি চুপি বলে। মা একটু কাঁপেন কথাটা শুনে, কিন্তু এরপর হাসি দিয়ে গা ঝাড়া দেন। ছোট বাচ্চা, তাই এমন বলছে, এই ভেবে গুরুত্ব দেন না। সুমি পুতুলটার নাম দেয় রিয়া। ওর কথায় পুতুল নাকি ওর সাথে কথা বলে, খেলে, গল্প করে আর মাঝে মাঝে গানও শোনায়। প্রথম কয়েক সপ্তাহ কেটে যায় নির্ঝঞ্ঝাটে, কিন্তু মাস ঘুরতে শুরু হয় অদ্ভুত ব্যাপারগুলো। সেদিন দুপুরবেলা সুমির মা ঘর গুছাচ্ছেন। পুতুলটা ছিল ড্রেসিং টেবিলের ওপর, ওটা সরিয়ে কিছু কাপড় রাখলেন। সব কাজ সেরে 1 ঘন্টা পর ফিরে এসে দেখেন পুতুলটা শোবার ঘরের খাটের উপর বসে আছে। এমনভাবে বসে আছে যেন কেউ ইচ্ছে করে সাজিয়ে রেখেছে। মা ভুরু কুচকে তাকান। এই পুতুলটা তো আমি, বলে সুমিকে ডাকবেন। তুই কি আমার না বলার পরেও খেলতে গেছিস রিয়াকে নিয়ে? সুমি কেঁদে কেঁদে বলে, না মা, আমি কিছু করিনি, আমি তো ঘুমোচ্ছিলাম। মা বিশ্বাস করেন না, ভাবেন বাচ্চারা এমনই, দুষ্টুমি করে ধরা পড়লে মিথ্যে বলে। কিন্তু পরের দিন আবার একই ঘটনা। পুতুলটিকে আলমারিতে রেখে যান মা, দরজা বন্ধ। বাইরে থেকে টোকা না পড়লে খুলবেই না। সন্ধ্যায় এসে দেখেন আলমারির দরজা আধা খোলা, আর পুতুলটা ঠিক ঘরের দরজার পাশে বসে আছে। এবার বুকের ভেতর কেমন একটা শীতল বাতাস বইতে থাকে। মা ভাবেন হয়তো কিছু বুঝতে পারছেন না, কিংবা ক্লান্তির থেকে চোখের ভুল। রাতের আর্তনাদ। এরপরের রাতটা যেন স্বাভাবিক ঘুমের রাত ছিল না। রাত 3টে হঠাৎই সুমির রুম থেকে চিৎকার ভেসে আসে, না না, আমাকে নিও না, ছেড়ে দাও। মা দৌড়ে যায়, দেখে সুমি ঘামে ভিজে উঠেছে, চোখ বন্ধ কিন্তু গলা ফাটিয়ে কাঁদছে। মা তাকে জড়িয়ে ধরে জাগান। সুমি হঠাৎ কেঁদে কেঁদে বলে, মা, সে আমাকে নিয়ে যাচ্ছিল একটা জঙ্গলে, খুব অন্ধকার, অনেক কবর, সে বলছিল ওকে ওখানে রেখে আসতে। মা স্তব্ধ, হৃদয় ধকধক করতে থাকে। এমনই স্বপ্ন আবার আসে পরপর 3 রাত। প্রতিবারই সেই একই কথা, পুতুলটা চাই, কবরের পাশে রেখে দাও। মা ক্রমেই আতঙ্কিত হয়ে পড়েন। এমন কিছু আগে কখনো ঘটেনি। মেয়ের মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে নিজেই রাতে ঘুমোতে পারেন না। একদিন রাতে মা নিজেও যেন ঘুমের ঘোরে সেই জঙ্গল দেখে ফেলেন। কুয়াশার মধ্যে দিয়ে একটা পুতুল হাঁটছে, পেছনে সুমির মতো কারোর ছায়া। রাতের সেই ভয়ানক চিৎকারের পর সুমির মা আর অপেক্ষা করতে পারেননি। মনের ভেতর একটা চিনচিনে ভয় জমে উঠেছিল, এই পুতুলটা কিছুতেই সাধারণ নয়। ওর চোখ দুটো যেন সর্বদা তাকিয়ে থাকে, ওর অবস্থান প্রতিনিয়ত পাল্টায়, আর সবচেয়ে ভয়ের কথা,
ও যেন সুমিকে টেনে নিয়ে যাচ্ছে কোথাও, যেখানে সে আর ফিরতে পারবে না। সেদিন সকালে সুমির মা পুতুলটিকে একটা মোটা কাপড়ে পেঁচিয়ে আলমারির নিচে গুজে রাখেন। মনে মনে ভাবেন, কিছুদিন যদি চোখের আড়ালে রাখা যায় তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, সেই রাতেই আবার ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। সুমি ঘুমন্ত অবস্থায় কথা বলতে থাকে, গলার স্বর কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল। ও আবার আসছে মা, আমি পুতুলটা ওর কবরে রাখিনি, তাই সে রাগ করেছে। সুমির মা বুঝে যান আর অপেক্ষা করা যাবে না। পরদিন সকালে বাড়ির কাজের বুয়া আসেন। সুমির মা তাকে বলেন, এই পুতুলটা তোর মেয়েকে দে না রিনা, সুমি তো ওটা নিয়ে অশান্তি করতেছে। রিনা পুতুলটা নিয়ে খুশি মুখে চলে যায়, বলে, আমার মাইয়াও খেলনা পায় না ঠিক মতো, ও খুশি হবে আপা। দুদিন কেটে যায়। সুমির ঘুম আর একটু স্বাভাবিক হয়, চিৎকার কমে। সুমির মা কিছুটা নিশ্চিন্ত হন। কিন্তু তৃতীয় দিন সকালে রিনা এসে উপস্থিত হয়, চোখ লাল, মুখ ফ্যাকাশে, গলায় কাঁপুনি। আপা, আমি আর পারতেছি না, এই পুতুলটা আপনার কাছেই থাক। আমার মাইয়া ও রাইতে ঘুমায়ে চিৎকার করে ওঠে, বলে কেউ একজন ওরে নিয়ে জঙ্গলে যাইতেছে, ওরে কইতেছে এই পুতুলটা কবরের পাশে রাখ। এই কথা শুনে সুমির মায়ের মাথা ঘুরে যায়। তোর মাইয়া জানে আমি ওর এই কথা বলছি? না আপা, আমি তো কিচ্ছু বলিনি। তখন মা বুঝতে পারেন এই ঘটনার শেকড় অনেক গভীরে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। বিকেলের দিকে মা পুতুলটাকে একটা পলিথিনে প্যাঁচিয়ে পাশের বাড়ির ডাস্টবিনে ফেলে আসেন। এই প্রথমবার তার বুকটা হালকা লাগে, মনে হয় একটা দুঃস্বপ্ন শেষ হলো। কিন্তু আসল দুঃস্বপ্ন তো তখনও শুরু হয়নি। রাতে সুমি শান্তভাবে ঘুমায়, কিন্তু এবার মা স্বপ্ন দেখেন। এক অন্ধকার জঙ্গল, কুয়াশায় ঢাকা গাছের সারি, মৃত পাতায় ছাওয়া জমিন, আর সেই পুতুলটা চুপ করে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। ওর চোখে একটাই প্রশ্ন, আমাকে কেন ফেলে দিলে? আমি তো বলেছিলাম আমাকে কবরের পাশে নিয়ে চলো। হঠাৎ ঝড়ের শব্দ, গাছের ডাল ভাঙার আওয়াজ, মা চিৎকার করে ঘুম ভাঙেন। বুক ঢিপ ঢিপ করছে। দরজার বাইরে গিয়ে দম নিতে নিতে তার মনে পড়ে, সুমি তো এখন আর এসব স্বপ্ন দেখছে না, এখন মাও দেখছেন। মানে এই পুতুল এখন তাকেও দেখতে শুরু করেছে। পরদিন সকালে মা ডাস্টবিনে গিয়ে খোঁজেন সেই পলিথিন। আশেপাশে কিছু কুকুর ঘুরছে, একটা পলিথিনের মধ্যে কিছু ছেঁড়া কাপড়। মা চিনে ফেলেন এটাই সেই কাপড় যেটাতে পুতুলটা মোড়ানো ছিল। মাথা নিচু করে তিনি পুতুলটা আবার বাসায় নিয়ে আসেন। এখন আর এড়িয়ে যাওয়ার সময় নেই। তিনি সিদ্ধান্ত নেন এই অভিশপ্ত খেলনার পেছনে সত্য জানতে হবে। মামার সাথে যোগাযোগ করেন যিনি পুতুলটা কিনেছিলেন। মামা বলেন, আমি যে দোকান থেকে কিনেছিলাম সে তো মেলার লোক, কোথায় থেকে পায় কে জানে। তবুও তারা আবার সেই গ্রামে ফিরে যান। মেলায় দোকানটা এবারও আছে। দোকানদার যুবক। সুমির মা পুতুলটা দেখান। যুবক প্রথমে চমকে যায়। এইটা তো আমি একটা মাইয়ার কাছ থেকে পাইছিলাম, বলছিলেন মেয়েটা মারা গেছে, ঘরের সব জিনিস বিক্রি করতেছেন। আপনি কি আমাকে সেই মাইয়ার ঠিকানা দিতে পারেন? সুমির মা কাপা গলায় জিজ্ঞেস করেন। দোকানদার একটু চুপ করে থেকে ঠিকানা দেন। এই এলাকায় না, একটু দূরে থাকে, চাইলে নিয়ে যেতে পারি। দোকানদার তাদের নিয়ে গ্রাম থেকে আরও ভেতরে, ছোট এক মাটির ঘর। বাড়ির সামনে বসে থাকা মহিলা এক নজরে বুঝিয়ে দেন সময় যেন থমকে গেছে তার জীবনে। সুমির মা সব ঘটনা খুলে বলেন। মহিলা নীরব হয়ে শোনেন, তারপর কাপা গলায় বলেন, হ্যাঁ, এটা আমার মেয়ের পুতুল ছিল, ওর নাম ছিল তিথি, খুব আদর করে রাখত। একদিন জ্বরে পড়ল, হঠাৎই চলে গেল। ওর জিনিসপত্র আমি রাখার সাহস পাইনি, বিক্রি করে দিয়েছিলাম। আপনার মেয়ে কি পুতুলটার সঙ্গে কথা বলতো? সুমির মা জানতে চান। মহিলা একটু হেসে ফেলেন, সেই হাসি যেন একসময়ের কষ্টে পোড়া। ও বলতো রিয়া তার সবচেয়ে ভালো বন্ধু, পুতুলটা নাকি রাতে ওর পাশে শুয়ে কথা বলতো। সুমির মা বুঝে যান এই পুতুলের সঙ্গে মেয়েটার আত্মিক বন্ধন ছিল। সে এখনো চাইছে তার প্রিয় জিনিসটি তার কাছেই থাকুক, তার কবরে।
তাই প্রতিদিন স্বপ্নে তারা সেই কবরেই ফিরে যাচ্ছে। সেই রাতে তারা রওনা হন। মহিলার কথা মতো যে জঙ্গলে মেয়েটিকে কবর দেওয়া হয়েছিল সেখানেই। পথ ছিল ভয়ঙ্কর। জঙ্গলের ভেতর অন্ধকার, একদম নীরবতা, যেন সব গাছপালা জানে তারা কি নিয়ে এসেছে। একটা ছোট্ট কবর, ফুলহীন, নামহীন, এক কোণায় পড়ে থাকা। সুমির মা কাপড়ে মোড়ানো পুতুলটিকে খুলে যত্ন করে কবরে রেখে দেন। তুমি এখন ওর সঙ্গে থেকো, ভালো থেকো বলে চোখের জল মোছেন। ফিরে আসার পর সুমি আবার আগের মতো ঘুমাতে শুরু করে। মাও আর কোনো স্বপ্ন দেখেন না। সেই রাতে সুমির মা যখন পুতুলটিকে তিথির কবরের পাশে রেখে আসেন, তার মনে হচ্ছিল যেন একটা দীর্ঘ অভিশাপের শেষ পাতা উল্টে গেছে। সব ভয়, আতঙ্ক এবং নির্ঘুম রাত সব কিছু একটা শ্বাসে যেন মুছে গেল। পেছন ফিরে তাকালেন না তিনি, আর পুতুলটির চোখের দিকে একবারও না। ফিরে এসে দরজা বন্ধ করে বুক চাপড়ে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। সেই রাতে বহুদিন পর সুমি শান্তিতে ঘুমায়। কোনো আর্তনাদ নয়, কোনো দুঃস্বপ্ন নয়। মায়ের মুখেও ছিল শান্তির ছায়া। তবে অত সহজে শেষ হয় কি? দিন যায়, সপ্তাহ পার হয়, সব স্বাভাবিক। সুমি আবার স্কুলে যেতে শুরু করে, হাসে, খেলে, গান গায়। তার চোখের তলার কালি চলে যায়, গালে লালচে রং ফিরে আসে। মা মাঝে মাঝে সেই জঙ্গলের কথা মনে করে, কিন্তু বুকের ভেতর আর ভয় ঢুকে পড়ে না। হয়তো সে এক বিভীষিকাময় অধ্যায়ে পেছনে ফেলে এসেছে। কিন্তু সমস্যা ছিল, পেছনে ফেলে আসা মানেই কি তার ফিরে আসবে না? একদিন গভীর রাতে মা হঠাৎ করে ঘুম ভেঙে যান। ঘর একদম নিস্তব্ধ, বাতাস নেই, শব্দ নেই, কিন্তু হঠাৎ যেন বুকটা ভারী হয়ে আসে। চোখ খুলেই অনুভব করেন ঘরের ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে তাকান। ঘরের কোণায় ছায়ার মতো কিছু, না কারো অবয়ব, ছোট শিশুদের মতো গড়ন, লম্বা চুল। মা দৌড়ে উঠে লাইট জ্বালান। কেউ নেই, ঘর ফাঁকা। তিনি ভাবেন হয়তো দুঃস্বপ্ন, কিন্তু ঘরের বাতাস যেন আগের মতো নয়, জমাট, ভারী। কেমন একটা গন্ধও যেন রয়েছে, পচা কাপড়ের মতো। সেদিন থেকেই অদ্ভুতভাবে সুমির স্বভাব আবার একটু বদলাতে শুরু করে। সে মাঝে মাঝেই দেয়ালে তাকিয়ে কিছু একটা বলে। মা জিজ্ঞেস করেন, কি বলছো মা? সুমি হাসে, রিয়া বলছিল ও এখন ভালো আছে, কিন্তু আমি কি আবার ওকে দেখতে যাব? মায়ের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। রিয়া? হ্যাঁ, পুতুলটা, সে আমার পাশে ছিল গত রাতে। সুমির মা ঠিক করেন আবার সেই কবর দেখতে যাবেন। সঙ্গে নেন গ্রামের এক লোক যে সেদিন কবরের জায়গাটা চিনিয়েছিল। পৌঁছে দেখেন কবর ঠিকঠাক আছে, কিন্তু আশেপাশে মানুষের পায়ের ছাপ, তাজা মাটির চিহ্ন, যেন কেউ খুব সম্প্রতি এখানে কিছু করেছে। তারা কবরের পাশে ঘাস সরিয়ে খোঁজ করতে শুরু করেন, আর তখন সেখানেই খুঁজে পান পুতুলটিকে। মাটির ভেতর অর্ধেক ঢোকানো, কাদা আর শুকনো পাতায় ভরা, কিন্তু চোখ এখনো খোলা এবং পলকহীনভাবে তাকিয়ে আছে। তাকে কবরের পাশে রাখা হয়েছিল, তবে কেউ বা কিছু তাকে ফিরিয়ে দিয়েছে। সুমির মা দৌড়ে সরে আসেন। তার আর কোনো সন্দেহ থাকে না, এই পুতুল একবারও চায়নি তাকে কবরের পাশে ফেলে রাখা হোক। সে কিছু চায়, আরও কিছু। সেই বৃদ্ধা নারীর কাছে আবার ফিরে যান তিনি, যিনি বলেছিলেন পুতুলটা তার মেয়ের। জানান সব ঘটনা। পুতুল ফিরে এসেছে, কবরের পাশে তাকে পাওয়া গেছে। বৃদ্ধা দীর্ঘ শ্বাস ফেলে বলেন, তিথি এই পুতুলটা সব সময় বলে বেড়াতো এটা তার আত্মা ধারণ করে। ও বলতো যদি কেউ ওর কাছ থেকে রিয়াকে আলাদা করে দেয় সে আর স্বস্তি পাবে না। তাহলে কি করব আমি? মা কেঁদে ফেলেন, আমি তো পুতুলটাকে ঠিক ওর কবরেই রেখে এসেছিলাম। কবরের পাশে না, ওর বুকের পাশে রাখতে হবে, বৃদ্ধা বলেন। মা স্তব্ধ হয়ে যান। তিথির কবর খুঁড়ে ওর বুকে পুতুলটা রেখে আসতে হবে?
ভয়ঙ্কর সিদ্ধান্ত, কিন্তু এখন আর পেছনে ফেরার উপায় নেই। রাতের অন্ধকারের নির্জন জঙ্গলে দুজন লোকের সাহায্যে কবরের জায়গা খোঁড়া হয়। মাটি ভাঙতেই ভেতর থেকে বেরিয়ে আসে পচা কাঠের গন্ধ, সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট কফিন, ভেতরে তিথির হাড়গোড়, আর বুকের জায়গাটা ফাঁকা। সুমির মা কাপড় পেঁচানো পুতুলটাকে কাঁপা হাতে তুলে নেন, তার চোখে জল। আমি জানতাম না মা, আমি সত্যি জানতাম না তুই এত ভালোবাসতিস রিয়াকে, ফিসফিস করে বলেন তিনি। পুতুলটাকে মেয়েটির বুকে রাখেন, তখন হঠাৎ বাতাস থেমে যায়। এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিক গ্রাস করে, গাছের পাতাও নড়ে না। পাশে দাঁড়িয়ে থাকা লোক দুটি বিস্ময়ে তাকিয়ে থাকে। পুতুলটার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। কেউ কিছু বলে না, কিন্তু মা বুঝতে পারেন সে এবার সত্যি শান্তি পেয়েছে। সেই রাতের পর থেকে সুমি আর সুমির মা আর কোনো বাজে স্বপ্ন তারা আর দেখেনি।